আচ্ছা, তাহলে আজকে আমরা টেলউইন্ড শুরু করি। আমরা জাভাস্ক্রিপ্ট যতটুকু শিখছি ওই পর্যন্ত থাকুক আমাদের, এরপরে আবার আমরা যখন কাজ করব প্রজেক্টের দু একটা, তখন আমাদের যেটা লাগবে ওইটা আমরা ওই জায়গার থেকে একটু দেখে নেব, বা একটু ওইটুকু শুধু শিখলেই হবে। আমরা মোটামুটি বেসিক যতটুকু শেখা দরকার আমাদের জাভাস্ক্রিপ্টের অতটুকু আমরা কমপ্লিট করে ফেলছি। তো টেলউইন্ড কি? টেলউইন্ড হচ্ছে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক। এমন আমরা নর্মালি যখন সিএসএস করি তখন আমরা এই জায়গায় একটা সিএসএস ফাইলের একটা, যদি ইন্টারনাল সিএসএস করি তার জন্য স্টাইল ট্যাগ ব্যবহার করি, ইনলাইন সিএসএস ব্যবহার করলে একটা স্টাইল প্রপার্টি ব্যবহার করি, আর যদি এক্সটার্নাল করি তাহলে একটা ডট সিএসএস এক্সটেনশনের ফাইল ব্যবহার করি। যেমন এই জায়গায় আমরা কোন জায়গায় জানো, আচ্ছা, তো এই জায়গায় আপাতত ফাইল নেই। নর্মালি আমরা যখন কাজ করি রিসোর্স লোগো, তো একটা এক্সটার্নাল ফাইল থাকে আমাদের ডট সিএসএস এক্সটেনশনের, তো ওইটার আমরা বলি হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো এরকম আমাদের একটা সিএসএস এর স্পেসিফাইড একটা থাকে। তো টেলউইন্ড আমাদেরকে কি সুবিধা দেয়, এটা যদি আমরা টেলউইন্ডে দেখি, তো এটা হচ্ছে ইউটিলিটি বেস সিএসএস ফ্রেমওয়ার্ক। আর এটা কি কি সুবিধা দেয় আমাদেরকে, এটা আমাদের ফ্লেক্স, তারপর টেক্সট সেন্টার, এরকম বেশ কিছু প্রপার্টি আছে, যেই প্রপার্টিগুলো ব্যবহার করার জন্য আমার সিএসএস এ অনেকগুলা করা লাগে। যে জি ভাই, তো টেলউইন্ড সিএসএস আমরা যেই সিএসএসগুলো লিখতে আমাদের অনেক ব্যবহার করা লাগে, অনেকগুলা প্রপার্টি ব্যবহার করা লাগে, ওই প্রপার্টিগুলারে শর্ট করে একেবারে সহজে বানায় নিয়ে আসছে। যেমন আমরা যদি এটা প্র্যাকটিক্যালি একটা থিম বানাই, সে যে কীরকমভাবে কাজ করে, বললাম যে আচ্ছা আমাদের এটা হবে, আজকে আমাদের কত নম্বর ক্লাস? না, তোমার কাছে করা আছে না? হ্যাঁ, 17। কিন্তু আমি তাহলে এই জায়গায় 18 নম্বর ক্লাসটা পাইতেছি না। কারণ আমি কি একসাথে এক ফাইলের মধ্যে দুইটা ক্লাস নিয়ে নিয়েছিলাম? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তাহলে হয়েছে। আচ্ছা, তাহলে আমরা আজকে হলো 20 নম্বর ক্লাস, নিউ ফাইল ফোল্ডার। তো এর জন্য ক্লাস 20 এর মধ্যে ফাইল না আচ্ছা, তো এখন আমি এই জায়গায় দুটো ফাইল নিয়েছি, একটা হচ্ছে index.html আর একটা হচ্ছে style.css। তো এটার একটু সহ্য করে, তো এখন আমরা এই জায়গায় এই যে style.css যেটা আছে এই ফাইলটাকে ধরি যে এটা হচ্ছে টেলউইন্ডের সার্ভার। তো এখন এই জায়গায় হচ্ছে আমাদের ক্লাসগুলো ডিফাইন করা আছে। যেমন আমি ডট দিয়া একটা ক্লাস লিখলাম, সেটা হচ্ছে
টেক্সট সেন্টার, টেক্সট আন্ডারস্কোর CENTER বা অবজেক্ট সেন্টার দিই, অবজেক্ট OBJECT অবজেক্ট সেন্টার। তো এখন দেওয়ার পরে আমি এটাতে আমরা কোনো অবজেক্ট যখন সেন্টার করি সেটা কিভাবে করি বলো? হ্যাঁ, ডিসপ্লে, আগে আমাদের ডিসপ্লে ফ্লেক্স, তারপরে অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এটা তো হলো আমাদের ধরো যে কোনো একটা অবজেক্টকে সেন্টারে নেওয়ার জন্য আমরা ব্যবহার করি। এরপর আরও এরকম আরেকটা ক্লাস ডিফাইন করলাম আমরা, যে টেক্সট লার্জ টেক্সট বা টেক্সট এলজি, হ্যাঁ .text lg। এখন এটারে আমি বললাম যে লার্জ যে টেক্সটটা এটা হবে হচ্ছে হলো ধরো যে কত 100 পিক্সেল, ওকে। তো ফন্ট সাইজ 100 px। তো এইরকম আমি আর এলজি দিলাম, স্মলের জন্য দিলাম হচ্ছে টেক্সট SM নামে আরেকটা ক্লাস নেই, SM স্মল। তো স্মলের জন্য আমি নিলাম হতেছে ধরো 30 পিক্সেল। তো এরকম আমার ধরো যে আরও অবজেক্ট ডিফাইন করা আছে। তো এটা আছে কোন জায়গায়? এটা আছে হচ্ছে টেলউইন্ডের সার্ভারে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমরা জানি না যে আমরা এইভাবে জানি না যে এটা কিভাবে করা আছে, আমরা জাস্ট জানি যে এটা করা আছে। তো এখন আমরা যখন এই জায়গায় হচ্ছে আমরা নর্মাল HTML যেভাবে করি HTML5, তারপরে আমি একটা div ডট বিজি, আর এটার মধ্যে আরেকটা div নিই div ডট অবজেক্ট OB, আচ্ছা div নিই শুধু div। এখন এটারও বিজি ক্লাস লাগবে না, ক্লাস আপাতত আমরা কিছু দিতেছি না। এই জায়গায় আমরা হচ্ছে ক্লাস দিব, ক্লাসের জন্য দিব হচ্ছে ধরো যে আরেকটা অ্যাড করি, সেটা হচ্ছে হলো হাইট উইথ, যে স্কোয়ার, ধরো যে স্কোয়ার ডট SQU, আচ্ছা SQR দিই, পুরো বানান মনে নেই, SQR এটা দিয়ে আমরা বুঝাইলাম যে এই ক্লাসটা ব্যবহার করলে যে কোনো ডিভ স্কোয়ার শেপে আসবে। তো এর জন্য আমাদের হাইট নিতে হবে, হাইট আমরা নিলাম যে 800 পিক্সেল px, উইথ 800 px। তো সেম আমাদের আরেকটা নিলাম আমরা ডট SQR হাইট, এটা হবে হচ্ছে হলো স্মল SQR SM CIGHT হাইট দিলাম আমরা এই জায়গায় 100 px উইথ 100 px। তো আচ্ছা, যেহেতু আমরা করতেছি আরও দুইটা করি, আর যে কোনো দুইটা কালার নিব। তো কালারের জন্য আমরা কি নিতে পারি বললাম যে ক্লাস নাম দিলাম TEAL টিল BGC,
টিল তো আরেকটা নিব হচ্ছে রেড বিজিসি রেডি তো এগুলো আমার সার্ভারে অটোমেটিকলি আগে থেকে করা আছে, আমি কিছুই জানি না। আমি জাস্ট জানি যে আমার একটা লিঙ্ক আছে, সেটা হচ্ছে style.css। এটা আমার কি করতে হবে, আমার ইমপ্লিমেন্ট করতে হবে আমার ফাইলের সাথে। তো আমরা হচ্ছে লিঙ্ক করি, নর্মালি যেভাবে করি লিঙ্ক। তো এইটা হচ্ছে আমাদের একটা সিডিএন লিঙ্ক। সিডিএন লিঙ্কটা কি, এই জায়গায় আমরা হচ্ছে টেলউইন ব্যবহার করতে পারি দুইটা সিস্টেমে, তো সেইগুলো আমি আরও পরে বুঝাই। আগে টেলউইন কাজ করে কীভাবে সেটা আগে দেখি আমরা। তো এখন আমাদের এই জায়গায় দুইটা ডিভ নিলাম। তো নর্মালি আমরা কি করি, এই জায়গায় ক্লাসের নামগুলো দেই, দেওয়ার পরে ক্লাসগুলো হচ্ছে style.css এ নিয়ে এরপর আমরা ডিজাইন করি না, ওইগুলো নিয়ে কাজ করি। তো এই জায়গায় সিস্টেমটা হচ্ছে যে আমরা সরাসরি ক্লাস দিব, CLASS ক্লাস দেওয়ার পরে আমরা যেই প্রপার্টি, এই জায়গায় টেলউইন্ডের প্রপার্টিগুলোর জন্য বিভিন্ন আছে, যেমন আমরা এই জায়গায় এই কাজটা যদি দেখি যে টেলউইন্ডের যদি কোনো কিছু আমরা মিডলে নিতে ডিসপ্লে ফ্লেক্স করতে চাই, এই যে এমডি ফ্লেক্স, এরকম কিছু বিশেষ মানে কোড আছে যেগুলো ব্যবহার করে আমরা হচ্ছে কালার করতে পারি। যেমন এটা ব্যাকগ্রাউন্ড কালারের জন্য বিজি স্লেট কালার, এটার ওপাসিটি 100। তো এরকম হচ্ছে কমান্ডগুলা থাকে বা হচ্ছে ক্লাসগুলা নাম আগে থেকে সেট করে রাখা থাকে, আমরা জাস্ট ক্লাস প্রপার্টি কল করে এরপর হচ্ছে এগুলারে ব্যবহার করি। কীরকমভাবে, এই যে আমরা যখন ধরো যে এখন আমরা তো ওই পাশে নাম দিছি, কি নাম দিছি, যে অবজেক্ট সেন্টার, আমার এখন ধরো যে একটা স্কোয়ার বানাইতে হবে, বড় যেই ডিপটা আছে এটার স্কোয়ার বানাইতে হবে। তাহলে আমি কি করব, শুধু আমার SQ আর ডিপটারে যদি কল করি, তাহলে আমি এই জায়গায় এটারে যদি এখন লাইভ সার্ভে ওপেন করি, আরে তো এখন এটারে স্কোয়ার দিছে, একটা এখন স্কোয়ার হয়েছে, এখন ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া লাগবে। এর জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালারের জন্য যে ক্লাসটা দিয়েছিলাম যে টিল কালারটা ইউজ করব, তাহলে আমরা TEAL ক্লাসটা ইউজ করি, তাহলে আমরা একটা টিল ব্যাকগ্রাউন্ড পাইছি। তো এই যে এখন যদি আমরা দেখি, আচ্ছা এটাতে একটু বড় হয়ে গেছে বেশি, 800, এটাতে আমি 500 করি, 500 হ্যাঁ। তো আমরা একটা টিল ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা প্রথমে SQR কল করছি, এরপরে টিল কল করছি। তার মানে আমরা আগে থেকে সার্ভারে যে ডিফাইন করা যেইগুলা ক্লাসগুলো ছিল, আমরা জানি যে SQR কল করলে আমার হাইট উইথ এত হবে, এটা অটোমেটিকলি স্কোয়ার হয়ে যাবে, এই জন্য আমরা হচ্ছে এটার করছি। তারপর টিল কালারের জন্য আমি জানি যে টিল কালারের জন্য আমার ক্লাস হয়েছে, এটা আমি ক্লাসের ভিতরে কল করছি, এটা টিল হয়ে গেছে। এখন এগুলা সব আছে কিন্তু টেলউইন্ডের সার্ভারে, তো এগুলো আগে থেকে টেলউইন্ড ডিফাইন করে দিয়েছে, আমি জাস্ট ওই ডিফাইনগুলারে বারবার কল করতেছি। তো সেমভাবে আবার ধরো যে এখন এইটার ভিতরে যে অবজেক্টটা আছে এটার জন্য আমার আবার মানে চাইল্ড ডিভের জন্য একটা ক্লাস নেই, ক্লাস। এখন এটারে হচ্ছে হলো আমার SQR স্মল দিতে হবে, SQR_SM। তো এটার আবার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালারের জন্য ED রেড দিই, একটা রেড কালারের পাইছি, স্কোয়ার পাইছি। এখন হচ্ছে আমার এই রেড কালারটারে সেন্টারে নিতে হবে, তো সেন্টারে নেওয়ার জন্য আমার একটা ক্লাস ডিফাইন করছিলাম অবজেক্ট সেন্টার নামে। তো আমি এখন অবজেক্ট CECT_CENTER সেন্টার, তাহলে আমার অবজেক্ট সেন্টার হয়ে গেছে অটোমেটিক। এই পর্যন্ত তো কাজ যেটা করছি সেটা বুঝতে পারছো। এই কাজগুলা তোমার মনে, এগুলা তুমি করো না, এটা অটোমেটিকলি সার্ভারে ছিল। তোমার কাজ শুরু হয়েছে এই যে এই জায়গা থেকে, যখন তুমি প্রজেক্টটা ক্রিয়েট করছো, করার পরে লিঙ্ক দিছো, লিঙ্ক দিয়ে এরপর তুমি হচ্ছে অবজেক্টের মধ্যে অ্যাপ্লাই করা শুরু করছো। তো এইটা হচ্ছে হলো একটা টেলউইন্ড সার্ভারের মানে আমরা ম্যানুয়াল একটা তৈরি করলাম। তো এখন এটা টেলউইন্ড, অ্যাকচুয়াল টেলউইন্ড আমরা কিভাবে ব্যবহার করি।
তো টেলউইন্ড যদি আমরা ব্যবহার করতে চাই আমাদের জন্য দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আমাদের কি বলে এটাকে, এই যে হ্যাঁ এই না মনে নেই, npm npx দিয়ে এরপর অর্থাৎ Node.js ইনস্টল করে, ওটা অনেকটা কমপ্লেক্স বিষয়। তো ওইটা যখন আমরা হচ্ছে রিয়াক্ট বিষয়ে কিছু জানবো, রিয়াক্টের বেসিকগুলো দেখবো, তখন হচ্ছে আমরা তো Node.js কি, Node.js কেন ব্যবহার করে। তো নর্মাল মানে ছোটোখাটো প্রজেক্টের জন্য আমরা ব্যবহার করি হচ্ছে CDN। তো এই জায়গায় টেলউইন্ডের সার্ভারে যাওয়ার পরে প্লে CDN দিলে তুমি যেই জায়গায় লিঙ্ক দিয়ে আমরা যেটা ক্রিয়েট করছিলাম এর ঠিক এইরকম একটা CDN লিঙ্ক দিবে, এই যে src দিয়ে এরপর টেলউইন্ডের জন্য একটা CDN লিঙ্ক আছে। তো এই CDN লিঙ্কটা যদি আমি নিয়ে সরাসরি হেডের মধ্যে বসাই, এই যে স্ক্রিপ্ট ট্যাগটা যেটা মানে এটাই তো, হ্যাঁ এই স্ক্রিপ্ট ট্যাগটা। তো নর্মালি আমরা যখন এই জায়গায় ম্যানিফেস্ট করছি তখন আমরা একটা CSS ফাইল ক্রিয়েট করছি, যার কারণে আমরা লিঙ্ক দিছি, কিন্তু অ্যাকচুয়াল CDN লিঙ্ক স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আসে, সেটা জাভাস্ক্রিপ্টে কাজ করা হয়, তো এই কারণে এটা আসে হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে। তো এখন হচ্ছে আমার এই প্রজেক্টটাতে আমরা CDN লিঙ্ক ইম্পোর্ট করছি, করার পরে এখন যদি আমরা টেলউইন্ড ব্যবহার করতে চাই তাহলে আমাদের এই style.css টাকাটা দিই। তো টেলউইন্ড যদি এখন আমরা ব্যবহার করতে চাই, টেলউইন্ডের আমরা যেই ডিফল্ট অপশনগুলো দেওয়া থাকে এই জায়গায়, যেমন আমরা CSS এর মধ্যে ডিফল্টভাবে স্কোয়ার সাইজ পিক্সেল বলে দিছি যে এত পিক্সেল এত পিক্সেল। এখন তোমার যদি মনে করো যে 100 দরকার না, 500 দরকার না, তোমার দরকার হচ্ছে 350, তাহলে তুমি কি করবে? তখন আমাদের জন্য টেলউইন্ড একটা কনফিগ ফাইল তৈরি করার সিস্টেম দেয়। এই যে এই জায়গা থেকে এইরকম আমরা টেলউইন্ড কনফিগ ফাইলের মধ্যে থিম, এক্সটেন্ড, কালার, যেমন যে কোনো কালারের জন্য, তো এটা কমপ্লেক্স বিষয়, এটা বিভিন্ন স্টেজ শেষ করে তারপর তো সেটা আমরা পরে দেখি। তো CDN ছিল, CDN এ প্লে CDN, তারপরে ডকুমেন্টেশন লিস্টটা কই, গেট স্টার্টেড প্লে CDN, হ্যাঁ তো এই জায়গায় কনফিগারেশন ফাইল যেটা টেলউইন্ডের কনফিগ ফাইল, ওইটা আসে হলো আমরা যখন ইনিয়া করি তখন, তো ওইগুলোতে আমার যাওয়ার দরকার নেই। কন্টেন্ট এগুলো আসবে, এগুলা পরে। তো থিমের মধ্যে আমরা দেখি যে এইগুলা ফাইলগুলো আমরা পাবো না এখন CDN ব্যবহার করলে, তারপরও জানা রাখা দরকার। যেমন আমাদের SM বা স্ক্রিন সাইজ আমরা যখন রেসপন্সিভ করি, তোমার কি রেসপন্সিভ করানো শিখেছিলাম? আচ্ছা ঠিক আছে, তাহলে রেসপন্সিভ হচ্ছে হলো যে আমরা জানি যে আমাদের যে ওয়েবসাইটগুলো আমরা ডিজাইন করি, এই ডিজাইনগুলো কিন্তু শুধু নির্দিষ্ট একটা ডিভাইসের জন্য করি না। আমরা ডিজাইন করি যে কেউ অ্যান্ড্রয়েড ফোনে দেখবে, কেউ iOS-এ দেখবে, কেউ ম্যাকে দেখবে, কেউ ডেস্কটপে দেখবে, কেউ আলট্রা ওয়াইড মনিটরে দেখবে। তো এখন আমরা যে সাইজিংগুলো করি, এই সাইজিংগুলো বা এই যে অ্যালাইনমেন্টগুলো, এই অ্যালাইনমেন্টগুলো যাতে ঠিক রাখতে পারে প্রত্যেকটা ডিসপ্লের জন্য আমার ওয়েবসাইট, এর জন্য আমরা কিছু স্পেশাল কোড লিখি বা স্পেশাল ধরো যে কিছুই করি। তো এই যে স্পেশাল কোড লেখা বা অ্যালাইনমেন্ট করা, এইটারে বলা হয় হচ্ছে হলো ওয়েবসাইট রেসপন্সিভ করা। তো ওয়েবসাইট রেসপন্সিভ করা হচ্ছে CSS দিয়ে আগে দেখলে তারপরে তোমাদের এটা বুঝতে সহজ হবে। তো আপাতত আমরা টেলউইন্ড পড়ি, তো নেক্সটের ক্লাসে আমরা হচ্ছে ওইটা দেখব। তো এই জায়গায় স্ক্রিন সাইজ আছে যে রেসপন্সিভ করার জন্য SM দিয়ে আমরা 480 পিক্সেল, এগুলো হচ্ছে হলো ডিফল্ট ভ্যালু, যেগুলো হচ্ছে বাই ডিফল্ট থাকে। পরবর্তীতে তুমি যদি চাও তাহলে ওই যে কনফিগ ফাইল দিয়ে তুমি চেঞ্জ করে নিতে পারো। তো স্ক্রিন সাইজের মধ্যে SM এ আছে 480 পিক্সেল, MD-তে আছে হচ্ছে হলো 768 পিক্সেল, LG-তে আছে হলো 976 পিক্সেল। তো এই জায়গায় আগেই কেন স্ক্রিন নিয়ে বলছে যে CSS-এ যখন আমরা কাজ করি তখন হচ্ছে হলো আমাদের এই রেসপন্সিভ করার জন্য যে কোডগুলো লিখতে হয় ওইটা পুরো ওয়েবসাইটের মেইন থিম সাজানোর পরে এরপরে যা সাজাইতে হয়। কিন্তু টেলউইন্ডে আমাদের প্রত্যেকটা ডিসপ্লের সাথে মানে প্রত্যেকটা এলিমেন্টের সাথে সাথে যেহেতু আমরা এটা ইনলাইন CSS এর মতো লিখি, মানে ক্লাস দিয়ে ক্লাসগুলোকে কল করি, তার মানে আমাদেরকে এই জায়গায় প্রত্যেকটা এলিমেন্ট সাথে সাথেই
রেসপন্সিভ করে যাইতে হবে, মানে প্রথম থেকেই প্রত্যেকটা ডিসপ্লের জন্য এটা কেমন বিহেভিয়ার করবে, যে এটা বড় একবারে এক্সেল ডিসপ্লেতে গেলে কি বিহেভিয়ার করবে, বা ফন্ট সাইজ কি হবে, ডাবল এক্সেলে গেলে ফন্ট সাইজ কীরকম হবে, অ্যালাইনমেন্ট কীরকম হবে, এগুলা আগে মানে প্রত্যেকটা ইনলাইন হওয়াতে প্রথম থেকেই ডিফাইন করে আমার যাইতে হয়, বা প্রথম থেকেই আমার বলে যেতে হয়, কারণ এইটাতে আর আমার শেষে যে আলাদা করে কোনো কোড লিখতে হয় না। তো এর জন্য আমাদের হচ্ছে যে প্রথমেই এই স্ক্রিন সাইজগুলা বা রেসপন্সিভের ধারণাটা এই জায়গায় নিয়ে নিতে হয়। তো ওইগুলা সমস্যা নেই আমাদের, আমরা নেক্সট ক্লাসে দেখব। তো এই জায়গায় ডিফল্ট এই যে কালারের জন্য আছে, এরপর আবার কালারের শেডিংও আছে, সেগুলো আমরা দেখব। তো এরপর স্পেসিং আছে, যে স্ক্রিন সাইজ তো দেখলাম। হ্যাঁ, স্পেসিং মানে আমাদের মার্জিন প্যাডিং এইগুলোর জন্য যে ব্যবহার করি। 0-তে হচ্ছে হলো একেবারে 0, তারপর 0.5-এ হচ্ছে হলো 0 মানে 1 REM এর চেয়ে ছোট, মানে 0.125 REM। এই জায়গায় হচ্ছে হলো বেশিরভাগই REM একক ব্যবহার করছে। আমরা যেমন নর্মালি পিক্সেল বা পার্সেন্টেজ ব্যবহার করে আসি, সেইটা এইখানে ব্যবহার কম হয়েছে। তো আমাদের এইটার ব্যবহার একটু জানতে হবে। তো কীরকম 1 REM সমান সমান হচ্ছে হলো আমরা 16 পিক্সেল যে সাইজটা দিই এইটা, মানে হচ্ছে হলো আমার 16 পিক্সেলের যে সাইজ 1 REM সাইজ সমান। তার মানে আমার 0.125 REM হচ্ছে হলো 4 ভাগের না, কিরকম হিসাবে, আচ্ছা যাই হোক, আমি ম্যাথে কাছে অত বুঝি না। তো 0.125 REM এটার সাইজ একটা আছে, এটা হচ্ছে হলো 0-র চেয়ে বড়, কিন্তু 0.25 এটা মেবি হচ্ছে হলো 0.25 যদি হয় হচ্ছে হলো 4 ভাগের 1 ভাগ, তাহলে ওটা হচ্ছে হলো 0.5 হচ্ছে হলো এই যে 4 ভাগের 1 ভাগ যে আছে, এই 1 ভাগের অর্ধেক। তো এরকম এখন 1 REM এর জন্য আমার এই জায়গায় হচ্ছে হলো স্পেসিং হচ্ছে হলো 4। তো কীরকমভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা দেখব। তো আমাদের সাইজগুলো হচ্ছে হলো 1 REM যদি আমরা ইউজ করতে চাই, আমাদের পয়েন্টার হচ্ছে বা কি হচ্ছে 4, তারপর 1.25 এর জন্য 5। এইগুলো আমরা আবার ওই যে কনফিগ ফাইলে কাস্টম করতে পারি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডিফল্টটাতেই হয়ে যায়। তারপর এই যে জায়গায় আমরা কিভাবে থিমগুলা আমাদের সার্ভারে কিভাবে লেখা আছে, মানে সার্ভারে কিভাবে এটা সাজানো আছে, এই যে জাভাস্ক্রিপ্টের মধ্যে দিয়ে module.export এরকম কিছু জাভাস্ক্রিপ্ট দিয়ে এইগুলা সার্ভারে লেখা থাকে, যে বর্ডার রেডিয়াস কত হবে, এইগুলা কত হবে। আমরা জাস্ট শুধুমাত্র এই একটা কল করলে, একটা যে কোনো স্পেসিং কল করলে এরপর আমাদের এতগুলা কাজ একসাথে হয়ে যেতেছে। তো আমাদের কোড কম লেখা লাগতেছে, CSS এর এক্সটার্নাল আবার ফাইল লাগতেছে না। তো এই যে এই জায়গায় আমরা বর্ডারের জন্য এরকম আছে যে রাউন্ড নান দিলে কোনো বর্ডার রেডিয়াস হবে না, তারপর রাউন্ডেড SM দিলে 0.25 REM হবে, তারপর শুধু রাউন্ডেড দিলে 2.25 এরকম হচ্ছে হলো আমরা দিতে পারবো, রাউন্ড শেপ করি। তো এখন আমরা একটু অ্যাকচুয়াল এটার দেখি। তো প্রথমে হচ্ছে হলো আমরা টাইপোগ্রাফি থেকে শুরু করি, কারণ যেহেতু টাইপোগ্রাফিতে সহজে এগুলা বোঝা যায়। তো টাইপোগ্রাফিতে বলতে আমরা CDN লিঙ্কটা এই জায়গায় আনছি। এখন হচ্ছে হলো আমরা একটা P ট্যাগ নিই, যদি P এটা বললাম lorem 30। ক্লাস। তো এখন এই জায়গায় আমাদের প্রথমে হচ্ছে হলো যে ফন্ট ফ্যামিলি। তো ফন্ট ফ্যামিলির জন্য হচ্ছে হলো ফন্ট সায়েন্স ক্লাস যদি ব্যবহার করি, আমরা এই যে এই ফন্ট ফ্যামিলিগুলা পাইতেছি, এই যে সিস্টেম UI, সায়েন্স সেরিফ, অ্যাপেল কালার ইমোজি বা যে ডিফল্ট। তো এইগুলা হচ্ছে হলো সায়েন্স সেরিফ ফন্টের মধ্যে পড়ে, সায়েন্সের মধ্যে পড়ে, মনো আছে এরকম। তো ব্যবহার করার সিস্টেম হচ্ছে হলো যে ক্লাস দিয়ে আমি যদি ফন্ট সায়েন্স দিই, আচ্ছা আগে এটার একটু লাইভ সার্ভার ওপেন করি। তো এই হচ্ছে তো আমাদের
টেলউইন্ডের কমান্ড হচ্ছে এইটা ফন্ট সাইজ। তো আমরা এটা ক্লাসের মধ্যে লিখি ফন্ট এস এ। আচ্ছা চেঞ্জটা কি হয় সেটা আমরা এই জায়গায় দেখি এন এস। আগে মনে হয় ফন্ট সাইজ শান শরীফ দেওয়া ছিল, মনো দিয়া দেখি মনো ফন্ট MONO। হ্যাঁ চেঞ্জ হয়। তো আমরা যখন এই জায়গায় ক্লাসটা ফন্ট মনো দিছি এই জায়গায় অটোমেটিকলি মনো ফন্টের যে ফন্টগুলা এই জায়গার থেকে একটা চলে আসে। তো আমরা যখন কাস্টম করব তখন নির্দিষ্ট ফন্ট দিতে পারবো, এটা সমস্যা নেই। তো দিলাম, এখন হচ্ছে ফন্ট এরপর এটা ফন্ট মনো দিলাম। শেরিফ যদি দেই শেরিফ, তো এটা শেরিফে চেঞ্জ হয়েছে টাইমস নিউ রোমান টাইপের ফন্ট। তো আমরা আবার এটা মনোতে ব্যাক করে মনো। তো টেলউইন্ডে কাজ করার সময় তোমার সবারই প্রথম যখন কাজ করে তো ওই ডকুমেন্টেশনটা ওপেন থাকতে হয়, কারণ এই ফন্টের নামগুলা বা এইগুলা ক্লাসগুলার নামগুলা মনে রাখা একটু কষ্ট হয়ে যায় প্রথম। তো ওটা কাজ করতে করতে সময়ের সাথে সাথে অভ্যাস হয়ে যায়। এখন আর সিএসএস ব্যবহার করে তোমরা কোনো ডিজাইন করবা না, এখন থেকে হচ্ছে হলো সব টেলউইন্ড ব্যবহার করে ডিজাইন শুরু করবা। তো এটা দেখলাম। তো এখন আমরা ধরো যে একটা হোভার ইফেক্ট দিলাম এটার উপরে। তো হোভার দেওয়ার জন্য আমাদের আগে কত কিছু করা লাগতো, এখন জাস্ট আমি হোভারটা যদি এই জায়গায় দিই, সরি, তো হোভারটা দেওয়ার জন্য আমার কিচ্ছু করার দরকার নেই। হোভার, তারপর হচ্ছে হলো হোভারে আমি বললাম যে এটা হবে ফন্ট শেরিফ। তো আমি যদি যাই এই জায়গায়, আমি যদি এটার উপরে কার্সর নেই তাহলে আমার এই যে কার্সর এটা কিন্তু হোভার করে শেরিফে ফেরত যেতেছে। তার মানে আমার এই জায়গায় কিন্তু কতখানি সহজ হয়ে যেতেছে না কাজগুলা। আমার ওই হোভার ডাক দিয়ে এরপর আবার ফন্ট ফ্যামিলির লেখা তারপর করার দরকার হইতেছে না। সেই সাথে আমার এই প্রত্যেকটা আবার কোন জায়গায় সিএসএস ফাইলে আছে সেগুলা খোঁজার জন্য এক্সট্রা কোনো করা লাগতেছে না। তো এই হলো মোটামুটি আমাদের যে ফন্টগুলারে কীভাবে করতে পারি। তো এগুলার জন্য আবার আমাদের আছে যে মডিউল আছে, এগুলা নিয়ে আমরা পরে যখন সে কাজ করব তো ওইটা পরে করব। ছিল আবার আচ্ছা ঠিক আছে। তো এই যে দেখো আমরা যখন এই জায়গায় ব্যবহার করতেছি যে ফন্ট মনো, তখন আমাদের এই জায়গায় একসাথে এতগুলা প্রপার্টির কাজ কিন্তু হয়ে যেতেছে। প্রথম হইতেছিল ফন্ট ইম্পোর্ট করা, তারপর ফন্ট উইথ, ফন্ট ডিসপ্লে, এইগুলা সবগুলা প্রপার্টি একসাথে শুধুমাত্র আমরা এই একটা কল করার মাধ্যমে হয়ে যেতেছে, অ্যাপ্লাই হয়ে যেতেছে। তো তাহলে আমাদের অনেকগুলা যায় সময় বাঁচতেছে, এইগুলা বাঁচতেছে। তো এটা হলো আমাদের ফন্ট ফ্যামিলির কাজ গেলাম। এরপর হচ্ছে হলো ফন্ট সাইজিং। তো ফন্ট সাইজিংয়ের জন্য আমরা আবার একটা স্প্যান করি, এই জায়গা থেকে এটারে স্প্যান। তো স্প্যান করার পরে এটারে আমরা হচ্ছে একটা ক্লাস দিই। তো এখন আমি চাইতেছি যে এটা ফন্ট সাইজ হবে হলো বড়। তো এর জন্য আমাদের কি করতে হবে, ক্লাসের মধ্যে টেক্সট এক্সেস যদি আমি দেই, আচ্ছা এই জায়গায় যাই এরপর দেখি টেক্সট এক্সেস যদি দেই তাহলে এই যে আমার এইটুকু ফন্ট ফ্যামিলির মধ্যে ছিল, হোভারটা বন্ধ করে নিই, এর মধ্যে থেকে অতটুকু কিন্তু আমার এক্সেস হয়ে গেছে এক্সেস। তারপরে এরপরে আসে হচ্ছে হলো আমার SM, এটা হচ্ছে হলো নর্মাল বা সাইজ মিডিয়াম। এরপর হচ্ছে হলো এল নাই এক্সেল আছে এক্সেল। তারপর হচ্ছে হলো ডাবল এক্সেল নাই,
2 এক্সেল মেবি ওটা, হ্যাঁ 2 এক্সেল। তো এরকম 3 এক্সেল, আমি এভাবে আরও বড় করতে পারি 4 এক্সেল। তো এই জায়গায় আমাদের এই যে শুধুমাত্র আমাদের নর্মালি সিএসএস যেভাবে করতাম ওইভাবে করার দরকার হইতেছে না, আমি জাস্ট শুধু ক্লাসটা কল করতেছি, অটোমেটিক সিডিএন থেকে আমার এই ফাইলগুলো চলে আসতেছে। তুমি পাইছো তো, এটা পাইছো টেলউইন্ডের ডকুমেন্টেশন? তো এই জায়গায় এসে, তো এই জায়গায় আমরা ক্লাসের লিস্টটা যদি একটু দেখি, এক্সেস আছে যে এই জায়গায় দেখো এক্সেসের সাইজ হচ্ছে 0.75 আরইএম, এসএম এর সাইজ হচ্ছে 1.25 আরইএম। এই জায়গায় যখন আমরা এই প্রপার্টিটা ব্যবহার করতেছি এক্সেস, তখন একসাথে দুইটা এলিমেন্ট আমার অ্যাক্টিভ হইতেছে, একটা হচ্ছে ফন্ট সাইজ, আরেকটা হচ্ছে হলো লাইন হাইট। এই দুইটা কিন্তু অটোমেটিক তখন একসাথে কাজ করতেছে, আমার এই দুইটা প্রপার্টি আবার আলাদা করে কল করার দরকার হইতেছে না। তো এই জায়গায় শো অল ক্লাস দিলে আমার সবগুলা ক্লাস দেখাবে, এক্সেল, 2 এক্সেল, 3 এক্সেল, 4 এক্সেল, 5 এক্সেল, এইভাবে আমরা 9 এক্সেল পর্যন্ত নিতে পারি। তো 9 এক্সেল নিলে লাইন হাইট পুরোপুরি তখন 1 থাকবে, আর হচ্ছে হলো ফন্ট সাইজ 8 আরইএম পর্যন্ত যাবে বা 128 পিক্সেল পর্যন্ত যাবে। তো এই যে এইগুলা যদি তোমার কাছে, তুমি যদি 2-1 দিন কাজ করো তাহলে হলো মনে পড়ে যাবে, আর তখন বারবার ডকুমেন্টেশন দেখা লাগবে না। তো এই জায়গায় একটা ডেমনস্ট্রেশন দিয়ে দিছে যে কোন এক্সএমে কত হয়, এক্সেলে কত হয়, 2 এক্সেলে কীরকম সাইজ হয়, এটার একটা ডেমনস্ট্রেশন এই জায়গায় আছে। তো এটা হলো ফন্ট, আমরা সাইজের ব্যাপারে গেলাম। তারপর স্মুথিং ব্যাপারটা কি, আচ্ছা ওয়েব কিট এগুলার তেমন দরকার নেই আমাদের। ফন্ট স্টাইল ইটালিক, নর্মাল, তো এটার জন্য আমাদের নর্মালি জাস্ট আমি যদি ফন্টটা ইটালিক করার দরকার হয়, আমি এই জায়গায় ইটালিক যদি লিখে দিই তাহলে অটোমেটিকলি আমার এই জায়গায় এই যে এটা ইটালিক হয়ে গেছে। আবার যদি আমি এটারে নর্মাল লিখে দিই তাহলে নর্মাল যেটা আছে নর্মাল। তো এরপর নর্মালি এটা হলো হোভার, ফোকাস, আদার স্ট্যাটাস, সমস্যা নেই। তো হোভারের জন্য জাস্ট আমি যদি এটা করে দিই, হোভার দিয়ে ইটালিক লিখে দিই, তাহলে এটা অটোমেটিকলি হোভারে ইটালিক আসবে। তো এরপরে হচ্ছে হলো ফন্ট ওয়েট, তো এটা হচ্ছে হলো আবার একটা ইম্পর্টেন্ট, যেমন কতখানি বোল্ড চাইতেছি আমি, সেটার জন্য ফন্ট থিন। তো ধরো যে আমি এই ফন্টটাকে বোল্ড করতে চাইতেছি, THIN থিন। এখানে যদি যাই তো থিন আপাতত আছে, এই কারণে কোনো চেঞ্জ আসে নাই। তো আমি যদি এক্সট্রা লাইট দিই, এক্সট্রা লাইট দিই তাও চেঞ্জ হয়েছে। আচ্ছা আমরা একবারে বোল্ডের দিকে যাই তাইলে হবে, মিডিয়াম বা সেমি বোল্ডে, সেমি বোল্ড, কন্ট্রোল সি, হ্যাঁ এই তো সেমি বোল্ড দিছি, তখন কাজ করছে, মানে কাজ করছে আগেও কিন্তু আমরা বুঝি নেই, ওটা ওইভাবে বোঝা যেতেছিল না। তো যে বোল্ড করা, সেমি বোল্ড, এইভাবে আমি যদি সেমি টাকাটা দিয়ে শুধু বোল্ড দিই তাহলে এটা বোল্ড হয়ে যাবে। বোল্ড নাই, এই যে বোল্ডটা আছে 700, ফন্ট ওয়েট 700। তো এটার জন্য হচ্ছে হলো ফন্ট, মেনলি ফন্ট ওয়েটটা কাজ করছে। আবার এক্সট্রা বোল্ড দেয় এই জায়গায়, এই ফন্ট ফ্যামিলিতে বোঝা যায় না ফন্ট চেঞ্জ হইলে, মানে এই চেঞ্জ হইলে, কারণ এটা তো হয়েছিল লাইট ফন্ট টাইপের, এই কারণে বোঝা যায় না। তো যাই হোক, তো এইভাবে আমরা হচ্ছে হলো আরও যদি সর্বোচ্চ আছে হচ্ছে হলো ফন্ট ওয়েট 900 পর্যন্ত, তো এই পর্যন্ত হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। ফন্ট ভ্যারিয়েন্ট, নিউমারিক, নর্মাল, এটাতে কী করে, এটার দরকার নেই আমাদের। লেটার স্পেসিং, একটা লেটারের সাথে আরেকটা লেটার আমরা কতটুকু স্পেস রাখবো লাইনের মধ্যে, যেমন আমি যদি টাইট, নর্মাল, ওয়াইড, ওয়াইডার, ওয়াইডেস্ট, এই
6টা আছে আমাদের। তো আমরা যদি ওয়াইডার দিই ট্র্যাক এটা যদি দিই তাহলে যে আমাদের লাইনগুলার এইগুলা কিন্তু হয়ে গেছে, ফাঁকা বাড়ছে। আমরা যদি আবার এটারে ফিরে আনি কন্ট্রোল এক্স, হ্যাঁ লাইনগুলো আরও চাপছে। আবার যদি দিই টুলবি, হ্যাঁ এগুলো একটু স্পেস হয়েছে, লেটার স্পেস হয়েছে। তো লাইন স্পেসিংটা মেনলি ওই যে আমরা যখন এই জায়গায় এই 4XL টেক্সট সাইজ বাড়াইছি তখন অটোমেটিকলি হয়ে গেছে, যার কারণে ওইটার আর আমাদের আলাদা করে কোনো দরকার হইতেছে না। তো তারপর ওই জায়গায় লাইন হেড নামে আমাদের আরেকটা আছে, এলিমেন্ট মানে সেকশন আছে, ওইটাতে আমরা ওইটার কাজ করতে পারি যদি আমাদের একান্তই আলাদা দরকার হয়। লাইন ক্ল্যাম্প এটার এগুলা দরকার নেই, এগুলো হচ্ছে হলো সুডো ক্লাস, এগুলাতে কাজ করি না। তারপর এই জায়গায় হ্যাঁ লাইন হাইট, এই জায়গায় ল্যান্ডিং লিডিং 6 লিডিং 7 এরকম আমার অনেকগুলাই আছে। তো নর্মালি যে হাইটগুলা উইথগুলা বা সাইজগুলা এগুলো এই জায়গার থেকে এরকম আমরা ইগুলো আছে যে ডিফল্ট ইগুলো আছে এগুলা নিয়ে আগে আমরা প্র্যাকটিস করব। তো এখন হচ্ছে লিস্ট স্টাইল। তো লিস্ট স্টাইলটা পরে যাই, আমরা টেক্সট কালারে যাই। টেক্সট কালারে যখন যাব তো আমাদের তখন আরেকটা জিনিস দরকার হবে, সেটা হচ্ছে টেলউইন কালার প্যালেট। টেলউইন CSCOLOR PALET। এই জায়গায় আমার কালার প্যালেটের একটা দেওয়া আছে যে আমরা যখন কালারগুলো দেই তো নর্মালি কালারের একটা টেমপ্লেটস আছে। কিভাবে দেই, যে ধরো যে আমরা স্লেট কালার দিছি তখন 50 দেই, স্লেট 100, তো 100 দিয়ে আমরা বুঝাই যে এই যে 100 আছে এটা হচ্ছে হলো এই শেডটা। তো বিভিন্ন শেড আছে এরকম, স্লেট 200 300 400 500 পর্যন্ত, আমরা 950 পর্যন্ত যেতে পারি। তো এটা অনেকটা এরকম যে আমরা যদি টেক্সট কালার, যেহেতু টেক্সট SLA প্রথমে হচ্ছে হলো কালারের নাম, মানে এই জায়গা থেকে এই যে কালার প্যালেট থেকে আগে আমরা যে কালারটা ব্যবহার করতে চাই, যেমন আমি যদি এই জায়গায় অরেঞ্জ বা রেড ব্যবহার করি সেটাও করতে পারি। যেমন আমি এই জায়গায় দিলাম স্লেট না দিয়ে অরেঞ্জ, ORANGE অরেঞ্জ। এখন অরেঞ্জ দিলে দুইটা দিলে কিন্তু আমার এই জায়গায় কাজ করবে না, এই যে এই জায়গায় কোনো চেঞ্জ হয় না। আমার এটার সাথে ওপাসিটি কত দিব আমি সেটা আমার সেট করতে হবে। তো অরেঞ্জের জন্য আমি দিলাম যে 500। এখন 500 দিছি, তখন এই যে আমার ডকুমেন্ট চেঞ্জ হয়েছে। এখন যদি আমি আবার এই 500 থেকে ফন্ট সাইজ কমায় মানে কমায় আনি, ওপাসিটি কমায় আনি, 100-তে আনি, তাহলে আমার এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। তো 200-তে নিলে আবার আরেকটু ডার্কার 300, আরেকটু ডিপ কালার পাইতেছি 400। তো এরকম বিভিন্ন শেডে আছে। তো একেবারে আমি যদি এটার লাস্ট কত পর্যন্ত নিতে পারবো হচ্ছে 950 পর্যন্ত। তো এই শেডগুলো তখন আমি হচ্ছে 900-তে যদি দেই, এই সরি 900-তে দিলে আমরা আরও ডার্কার কালার পাইছি। তো এটা যখন টেক্সটের কালার ব্যবহার করছি, টেক্সট আমি যদি এটা ব্যাকগ্রাউন্ড কালার হইতো তাহলে আমি জাস্ট এই জায়গায় বিজি দিয়ে দিলে এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে। তার মানে কালারের জন্য আমাদের দুইটা সেম সিস্টেম, সেম, শুধুমাত্র আমাদেরকে এই জায়গায় ওই প্রথম যেটা আছে এইটা চেঞ্জ করতে হবে, আর ওই ওপাসিটি যেটা আছে বা কালারের যে শেড আছে শেড নাম্বারগুলো চেঞ্জ করতে হবে। আমি যদি এটারে আবার 700-তে নিয়ে আসি তাহলে আমরা অরেঞ্জের যেটা মেইন ছিল ওটাতে আসতে পারছি।
তো এই জায়গায় এরকম অনেক কালার আছে, এই কালার প্যালেটগুলো থেকে হচ্ছে হলো মোটামুটি সব কালারই এই জায়গা থেকে নেওয়া যায়। তো এই কালারগুলো থেকে হচ্ছে হলো কালার চয়েস করে এরপর তুমি তোমার প্রজেক্টে ইউজ করবা। তো এতক্ষণ যেটুকু